প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে নির্ধারিত ক্লাস নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ। আমরা এর পূর্বে অর্থাৎ গত ক্লাসে কারক ও বিভক্তি আলোচনা করেছিলাম। শুধুমাত্র আমরা কর্তৃকারক আলোচনা করেছি। কর্তৃকারকটা হয়তো শেষ করতে পেরেছিলাম, কারণ ওদের নেটে খুব সমস্যা ছিল, তো এই জন্য বেশি দূরে আগাতে পারিনি। তো আমাদের আলোচনার বিষয় হলো কারক ও বিভক্তি। কারক ও বিভক্তি আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কারক ও বিভক্তির দ্বিতীয় ক্লাস। আমরা একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে আমরা শুধু কর্তৃকারকটা শেষ করতে পেরেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব কর্মকারক। কর্তৃকারকটা আমরা গত ক্লাসে শেষ করেছিলাম, তো আজকে আমরা আলোচনা করব কর্মকারক। কর্মকারক তো কর্মকারক তোমরা অবশ্যই জানো, আমরা আগেও আলোচনা করেছি যে কর্ম কিভাবে চিনব। এটা মূলত ক্রিয়ার কাছে প্রশ্ন করলেই আমরা জানতে পারবো, কারণ কারকের সংজ্ঞায় বলা ছিল বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক তাই হলো কারক। তার মানে ক্রিয়াপদের সাথে তাই কর্ম। ক্রিয়ার কাছে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো আশ্রয় করে। কারণ রহিম যে পড়ে, কি পড়ে? বই পড়ে। তা আমরা যদি দুই ভাবে এটা শিখি যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। যেমন রহিম পড়ে, সে কাকে আশ্রয় করে? তার ক্রিয়ার কাজটা, মানে পড়ার কাজটা করেছে, কাকে আশ্রয় করে? বইকে। অথবা অন্যভাবেও আমরা কর্মকারক পাবো। কিভাবে? আমরা যে বলেছিলাম যে ক্রিয়ার কাছে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তো এখানে ক্রিয়ার কাছে কাকে পড়ে এই প্রশ্নটা হয় না, কারণ কাকে এটা ব্যক্তিবাচক উত্তর আসবে, বই ব্যক্তিবাচক নয়। তো যদি আমরা প্রশ্নটা এভাবে করি, ক্রিয়ার কাছে কি পড়ে, তো কি পড়ে? বই পড়ে। তো কি এর উত্তরও কর্মকারক। কাকে এবং কি দুটো প্রশ্নের উত্তরই কর্মকারক। এখানে কাকে প্রশ্ন হয় না, এখানে কি প্রশ্ন হয়, তো কি এর উত্তর হলো বই। কি পড়ে? বই পড়ে, তাহলে বইটা কর্মকারক। তো দুই সংজ্ঞা থেকেই আমরা কর্মকারক খুঁজে পাবো। এরপরে আমরা দেখব কর্মকারকের প্রকারভেদ। আর শিক্ষার্থীবৃন্দ, আমাদের নেট চলে গিয়েছিল, সেজন্য আমি দুঃখিত। আসলে নেটে খুব ডিস্টার্ব করছে আজকে, তো আমি এর জন্য আন্তরিকতার সাথে দুঃখ প্রকাশ করছি আমার এখানে নেট চলে যাওয়ার। তো আমরা কর্মকারক আলোচনা করেছি, আমরা আবার সেটাকে একটু রিপিট করি, কারণ আমরা আগের এটা ডিলিট করে দিয়েছি। তো কর্মকারক হলো, আমরা গত ক্লাসে তো কর্তৃকারক আলোচনা করেছিলাম, এবার আমরা আজকে কর্মকারক সম্পর্কে আলোচনা করব। আর এখন কি দেখা যাচ্ছে? নেট তো আসছে, এখন দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো কর্তা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। কর্মকারক বলে। কর্মকারকের সংজ্ঞাটা হলো এরকম: যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? নেট তো আসছে কিছুক্ষণ আগে। তো যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, যেমন শফিক বই পড়ে। এখানে শফিক হলো কর্তা আর বইটা হলো ক্রিয়া।
এখন আমরা সংজ্ঞায় বলেছিলাম যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে। এই যে কর্তা, সে যে ক্রিয়াটা সম্পন্ন করলো, কাকে আশ্রয় করে? একে আশ্রয় করে, অর্থাৎ সঠিক পরে কি পরে? বই পরে। তো আমরা দুই দিক থেকে পাবো যে এটা কর্ম। কিভাবে? একটি হলো যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তো সঠিক কর্তা সে কাকে আশ্রয় করে এই ক্রিয়ার কাজটি করেছে? সে বইকে আশ্রয় করে ক্রিয়ার কাজটি করেছে, এজন্য বই হলো কর্ম। আবার যদি ক্রিয়ার কাছে আমরা প্রশ্ন করি, আমরা জানি যে ক্রিয়ার কাছে কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কর্ম। তো এখানে পরে ক্রিয়ার কাছে যদি প্রশ্ন করি কাকে পরে, তো কাকে হবে না, কারণ বই বস্তুবাচক, এটি ব্যক্তিবাচক নয়। আর কাকে প্রশ্নটা উত্তরটা হয় ব্যক্তিবাচক। তো এখানে আমরা প্রশ্ন করতে পারি কি পরে? বই পরে। তো কি পরে, কি এর উত্তর হলো বই, আর কি বা কাকে এর উত্তরও কর্ম, সে অনুযায়ী বই কর্মকারক বা কর্ম। তো যাকে আশ্রয় করে ক্রিয়া কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বা কর্ম বলে। তো এখানে আমরা কর্ম পেয়েছি। এবারে আমরা যাব কর্মের শ্রেণী বিভাগ। কর্ম সাধারণত দুই প্রকার। কর্ম সাধারণত দুই প্রকার, যথা এক, মুখ্য কর্ম, মুখ্য কর্ম, আর দুই গৌণ কর্ম। কর্ম হলো সাধারণত দুই প্রকার, এক মুখ্য কর্ম আর এক হলো গৌণ কর্ম। তো এখন মুখ্য কর্ম কি আর গৌণ কর্ম কি সেটা একটু আমরা উদাহরণের সাহায্যে দেখে নিই। বাবা আমাকে একটি কলম কিনে দিলেন। আচ্ছা, তো এটি একটি বাক্য, বাবা আমাকে একটি কলম কিনে দিলেন। তো এখানে ক্রিয়াটা কি? কিনে দেওয়া, এটা হলো ক্রিয়াপদ। এই দিলেনটা কিনে দেওয়াটা হলো ক্রিয়াপদ, এটি ক্রিয়াপদ, ক্রিয়াপদ। তো এখন দেখো, আমরা তো সবসময় বলে আসছি যে ক্রিয়াপদের কাছে কি বা কাকে প্রশ্ন করলে আমরা কর্ম পেয়ে যাব। তো এখন ক্রিয়ার কাছে যদি প্রশ্ন করি কি দিলেন, কি দিলেন তার মানে কলম দিলেন, তাহলে কলম একটা কর্মকারক। আবার কাকে দিলেন? আমাকে, এখানে আমাকেও একটি কর্মকারক। তো ক্রিয়ার কাছে কি এবং কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো কর্মকারক। এজন্য এখানে আমরা দুটো কর্ম পেয়েছি, একটি কলম আর একটি হলো আমাকে, দুটোই কর্ম। তো এখন কোনটি গৌণ কর্ম? মনে রাখতে হবে, যদি দুটো কর্ম বাক্যে, তাহলে যেটি ব্যক্তিবাচক সেটি হলো গৌণ কর্ম, গৌণ কর্ম। ব্যক্তিবাচক কর্মটিকে বলা হয় গৌণ কর্ম, আর বস্তুবাচক যেটি সেটিকে বলা হয় মুখ্য কর্ম। মনে রাখবে, ব্যক্তিবাচক কর্মটিকে বলা হয় গৌণ কর্ম, আর বস্তুবাচক কলমটিকে বলা হয় মুখ্য কর্ম। যেমন এখানে কলম, এটি একটি বস্তু, মার্কার এটি একটি বস্তু। তো যদি বস্তুবাচক হয় কর্মটি তাহলে সেটা মুখ্য কর্ম, আর যদি ব্যক্তিবাচক হয় আমাকে, এটা একটি ব্যক্তিবাচক, তাহলে ব্যক্তিবাচক হলে সেই কর্মটাকে বলবো গৌণ কর্ম। তো এখানে তোমরা আরেকটা মনে রাখবে যে সাধারণত এই গৌণ কর্ম যেটি, সেটির সাথে বিভক্তি যুক্ত হয়, বস্তুবাচক কর্মের সাথে বিভক্তি সাধারণত হয় না, এটি অবশ্যই মনে রাখবে। বস্তুবাচক কর্মের সাথে বিভক্তি হয় না সাধারণত, তো ব্যক্তিবাচক কর্মের সাথে বিভক্তি যুক্ত হয়। যেমন দেখো কলম, এখানে কি কোনো বিভক্তি আছে শেষে? না, এখানে কোনো বিভক্তি নাই, এই জন্য এটি হলো বিভক্তিহীন বা শূন্য বিভক্তি ধরে, যদি বিভক্তি না থাকে শূন্য বিভক্তি। আর আমাকে, এটি কোন, এখানে বিভক্তি আছে কে, এটা হলো বিভক্তি।
আর বিভক্তি আমরা আগেই আলোচনা করেছি যে 7টা বিভক্তি আছে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আমাকে একটি কর্ম পেয়েছি গৌণ কর্ম। এখন আমাকে এটি কোন কারক, কারণ এখানে কে আছে, এজন্য কোন বিভক্তি, এটা কোন বিভক্তি, এটা হলো দ্বিতীয় বিভক্তি। আমা যোগ কে, এই কেটা হলো দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি। আচ্ছা, নিচে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে এই কেটা হলো দ্বিতীয় বিভক্তি। চতুর্থীতেও আছে, চতুর্থীতেও কেরিয়ারে আছে, সেটা সম্প্রদান কারকে ব্যবহার করা হয়। যেটা সম্প্রদান কারক নয়, সেই জন্য এটা দ্বিতীয় বিভক্তি হবে অবশ্যই। তো আমরা সাধারণত দুই প্রকারের কর্ম পেয়েছি, মুখ্য কর্ম, গৌণ কর্ম। তো বাক্যে যেটি ব্যক্তিবাচক সেটিকে বলা হয় গৌণ কর্ম, আর যেটি বস্তুবাচক সেটি হলো মুখ্য কর্ম। এবং আরেকটা কথা মনে রাখবো, ব্যক্তিবাচক কর্মে সাধারণত বিভক্তি থাকে, আর বস্তুবাচক কর্মে বিভক্তি থাকে না, এটি আমরা মনে রাখবো। এরপরে আসি, এই কর্মকারক আরো বিভিন্ন ভাবে হতে পারে। কর্মকারক বিভিন্ন ভাবে হতে পারে। কর্মকারক বিভিন্ন প্রকার হতে পারে। অর্থাৎ এই যে কর্মকারক আমরা পাই, এই কর্মকারক বিভিন্ন রকম হতে পারে। যেমন সকর্ম ক্রিয়ার কর্ম, সকর্ম ক্রিয়ার কর্ম। যেমন সকর্ম, সেটা আমরা জানি, যার কর্ম আছে সেটি সকর্ম। যেমন শাহানা ফুল তুলছে, শাহানা ফুল তুলছে। দেখো, সকর্ম ক্রিয়া, সেটা আমরা আগের ক্লাসে, অর্থাৎ 2-3টা ক্লাসের আগে সম্ভবত আমরা যখন ক্রিয়া আলোচনা করেছি, সেখানে আমরা সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, দ্বিকর্ম ক্রিয়া এগুলো আলোচনা করেছি। তো সকর্ম ক্রিয়া হলো যেই ক্রিয়ার কর্ম আছে। যেমন শাহানা ফুল তুলছে, কি তুলছে? ফুল। তাহলে এখানে ফুল কর্মটা আছে, তো এই জন্য এটাকে, এই ক্রিয়াটাকে বলা হয় সকর্ম ক্রিয়ার কর্ম। এটি মনে রাখতে হবে, এগুলো পরীক্ষা আসে। সকর্ম ক্রিয়ার কর্ম। আবার প্রযোজক ক্রিয়ার কর্ম হতে পারে। প্রযোজক ক্রিয়ার কর্ম। তো প্রযোজক ক্রিয়াটা কি, প্রযোজক কর্তা কি, প্রযোজ্য কর্তা কি, এগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তোমরা সেখান থেকে শিখে নিবে। ছেলেটিকে বিছানায় শোয়াও, ছেলেটিকে বিছানায় শোয়াও। দেখো, এটি একটি বাক্য। এখন এই যে ছেলেটিকে বিছানায় শোয়াও, তার বিছানায় শোয়ার কাজটা কে করবে? এই ছেলেটি। কিন্তু এই ছেলেটিকে বিছানায় শোয়ানোর জন্য আরেকজন কাজ করতেছে, তো এই জন্য এটি হলো প্রযোজ্য কর্তা। এটিকে প্রযোজ্য কর্তা বলে, প্রযোজ্য কর্তা। আবার এটিকে কর্মও বলে, কারণ যেখানে এক কর্তা আর এক কর্তাকে তার কাজে সাহায্য করে, তো যেই কর্তাকে সাহায্য করে সেই কর্তাটা হলো প্রযোজ্য কর্তা। আর প্রযোজ্য কর্তাকে কর্ম বলে। যেমন কাকে বিছানায় শোয়াও, তো কাকের প্রশ্নের উত্তরটাও কর্ম, তো সেজন্য এটি একদিকে প্রযোজ্য কর্তা আর একদিকে এটি কর্ম। তো এই ধরনের কর্মকে প্রযোজ্য ক্রিয়ার কর্ম বলে। এরপর দেখো সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম, সমধাতুজ কর্ম। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, নেটে আর সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা, তো সমধাতুজ কর্ম,
সমধাতুজ কর্মটা হলো যেখানে কর্মপদ ও ক্রিয়া ধাতু একই শব্দ থেকে উৎপত্তি হয় বা একই ক্রিয়া থেকে উৎপত্তি হয়। যেমন খুব এক ঘুম ঘুমিয়েছি, খুব এক ঘুম ঘুমিয়েছি। দেখো এখানে খুব এক ঘুম এবং ঘুমিয়েছি, এই এখানে ক্রিয়াপদ এবং কর্মপদ একই ধাতু থেকে তৈরি হয়েছে, ঘুম ধাতু থেকে। তো একই ধাতু থেকে ক্রিয়াপদ এবং কর্মপদ যদি তৈরি হয় সে ধরনের কর্মকে বলা হয় সমধাতুজ কর্ম। এটা কিন্তু ঘুম, বোঝা যাচ্ছে? এই যে ঘুম। আর তোমরা জানো আমার হাতের লেখা তো কত ভালো, মানে স্মার্ট হাতের লেখা। আচ্ছা, তো সমধাতুজ কর্মটা কি? যেখানে কর্মপদ আর ক্রিয়াপদ একই ধাতু থেকে তৈরি হয় সেটাকেই বলা হয় সমধাতুজ কর্ম। যেমন খুব এক ঘুম ঘুমিয়েছি বা বেশ এক ঘুম ঘুমিয়েছি, ঘুমিয়েছি ক্রিয়াপদ এবং এই ঘুম কর্মপদ একই ঘুম ধাতু থেকে তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় সমধাতুজ কর্ম। এবারে আছে উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য ও বিধেয়, উদ্দেশ্য ও বিধেয় কর্ম। উদ্দেশ্য বিধেয় কর্ম এটাও সহজ, তোমরা আগেও পড়েছো। যদি দ্বিকর্ম ক্রিয়ার দুটি পরস্পর আপেক্ষিক কর্মপদ থাকে তাহলে প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম এবং বলা হয় বিধেয় কর্ম। যেমন দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা। যেমন এখান থেকে দিই, যেমন দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা। তো দেখো এই বাক্যটিতে আমি কিন্তু সংজ্ঞায় বলেছিলাম, সংজ্ঞাটা ছিল এরকম যে দ্বিকর্ম ক্রিয়ার, এখানে কিন্তু দ্বিকর্ম ক্রিয়া আছে, হলুদ একটা দুধ একটা। তো দ্বিকর্ম ক্রিয়ার দুটি পরস্পর অপেক্ষিত কর্মপদ থাকলে প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম। প্রধান কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম, আর অপেক্ষিত কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম। সে অনুযায়ী এটা হলো প্রধান কর্ম, আবার এটিও হলো প্রধান। এই দুটিকে আমরা বলবো উদ্দেশ্য কর্ম, উদ্দেশ্য কর্ম, আর বাকি যেগুলোকে বলবো বিধেয় কর্ম। আবার এটি হলো উদ্দেশ্য কর্ম, আর বাকি যেগুলো আছে এগুলো হলো বিধেয় কর্ম। তো উপযুক্ত আমরা প্রথম যে দুটি কর্মপদ আলোচনা করেছি, মুখ্য কর্ম, গৌণ কর্ম, এছাড়াও এরকমের কর্ম হতে পারে। তো আমরা সেগুলো শিখলাম। এবারে আমরা শিখব করণ কারক। দেখো এবারে শিখব করণ কারক। তোমরা জানো করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। অর্থাৎ যে উপায়, যে যন্ত্র দিয়ে আমরা কাজটি সাকসেস করি বা সম্পন্ন করি ক্রিয়ার কাজ, সেটি হলো করণ। তো এই জন্য লেখা হয় করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। করণ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়, অর্থাৎ যে যন্ত্র দিয়ে ক্রিয়ার কাজটি করা হয় অথবা যার সহায়তায় বা যে উপায় ক্রিয়ার কাজটি করা হয়
তাই হলো করণ। এক কথায় যে যন্ত্র বা যার উপায় বা যে উপায় ক্রিয়ার কাজটি সম্পন্ন হয় সেই উপায়টা বা সেই যন্ত্রটাই হলো করণ কারক। যেমন দেখো, যেমন ছেলেরা তাস খেলে। আচ্ছা, এখানে ক্রিয়াপদটা কি? এটি হলো ক্রিয়াপদ, ক্রিয়াপদ খেলে। এখন আমরা সবসময় যে ভুলটা করি, অর্থাৎ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভুল করে এই কারক নির্ণয় করতে। কারণ ছেলেরা তাস কি খেলে? তাস। তো কি এর উত্তর যেটা সেটা হয় কর্ম। এখানেই তারা ভুলটা করে, কারণ এখানে কি খেলে সেটা সেই প্রশ্ন করা যাবে না। কারণ মনে রাখতে হবে তাস এটা কেউ খেলতে পারে না, কারণ তাস দিয়ে একটা খেলা খেলা হয়। আবার ছেলেরা বল খেলে, ছেলেরা বল খেলে। দেখো এখানে এই বল আর এখানে এই তাস, এটা তো ক্রিয়াপদ। তো আমরা যদি প্রশ্ন করি ছেলেরা কি খেলে বল, তাহলে এই প্রশ্নটা ভুল। কারণ বল কেউ খেলতে পারে না, বল দিয়ে খেলতে পারে। যেমন গোলপোস্ট যদি এদিকে থাকে আর কোনো খেলোয়াড় বলটাকে এদিকে মারলো উল্টা দিকে, তাহলে কি ওখানে গোল হবে? আর সেটাকে কি খেলা বলা হবে? বল খেলা বলা হবে? হবে না। কারণ বল খেলার একটি নির্দিষ্ট নিয়ম আছে, সেখানে দুই পাশে গোলপোস্ট থাকবে, বলগুলো ওই গোলপোস্ট ভেদ করে ভিতরে যেতে হবে, তাহলেই গোল। তার মানে তারা বল দিয়ে একটা খেলা খেলে, বলকে খেলে নয়। অর্থাৎ তারা বলকে খেলে না, বল দিয়ে একটা খেলা খেলে। তেমনি তারা তাস খেলতে পারে না, কারণ তাস দিয়ে তো অনেক রকমের খেলা খেলা হয়। তো তারা তাস খেলে না, তাস দিয়ে নিয়ম করে একটা খেলা খেলে। তো এই জন্য ছেলেরা কি খেলে এটা হবে না, হবে ছেলেরা কি দ্বারা খেলে। ছেলেরা কি দ্বারা খেলে? তাস দ্বারা খেলে, বল দ্বারা খেলে। আবার দেখো, আমরা কলম দিয়ে লিখি, আমরা কলম দ্বারা লিখি। এই যে এখানে কলম, এই কলম কোন কারক? এগুলা সবই করণ কারক। কারণ আমরা যে কলম দিয়ে লিখি, এই ক্রিয়ার কাজটা, ক্রিয়াটা কি? লেখা। এই লেখা ক্রিয়ার কাজটা কার দ্বারা সম্পন্ন করা হয়? এই কলমের দ্বারা। আমরা সংজ্ঞায় বলেছিলাম যে যে যন্ত্র বা যে উপায় ক্রিয়ার কাজটি করা হয় সেটি হলো করণ কারক। যে যন্ত্র বা যে উপায় ক্রিয়ার কাজটি করা হয় সেটি হলো করণ কারক। তো আমরা কলম দ্বারা লিখি, লেখার কাজটি আমরা কলম দিয়ে করেছি বিধায় কলমটি হলো আমাদের লেখার যন্ত্র বা সহায়ক বা উপায়। তেমনি লাঙল দিয়ে জমি চাষ করি। দেখো করিটা হলো ক্রিয়া, আর এই যে লাঙল, এই লাঙলটা হলো করণ। কারণ এই জমি চাষ করাটা কার সহায়তায় করি? জমি চাষ করে কৃষক। দেখো জমি চাষ করে কে? কৃষক। কিন্তু কৃষক কি নিজে হাতে জমিটা মাটি কাটতে পারে? পারে না। কৃষক যে জমিটা চাষ করে সেটাই লাঙলের সহায়তায় করে। তো লাঙলের সহায়তায় এই জমি চাষ করার কাজটি করা হয় বিধায় এই সহায়ক যন্ত্রটি হলো করণ। তো যার সাহায্যে বা যে যন্ত্র দিয়ে ক্রিয়ার কাজটি সম্পন্ন হয় সেটি হলো করণ কারক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা শিখব সম্প্রদান কারক। সম্প্রদান, এবারে আমরা শিখব সম্প্রদান কারক। তো সম্প্রদান কারক তোমরা জানো, যাকে সত্য ত্যাগ করে দান অর্চনা সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদান কারক বলে। যাকে সত্য ত্যাগ করে দান, যাকে সত্য যাকে সত্য ত্যাগ করে
এই সত্ত্ব মানে মালিকেরা সত্ত্ব ত্যাগ করে দান অর্চনা ইত্যাদি করা বোঝায়, তাই সম্প্রদান কারক। তাহলে দেখো, যাকে সত্ত্ব ত্যাগ করে দান অর্চনা ইত্যাদি করা বোঝায় তাকে সম্প্রদান কারক বলে। অর্থাৎ কাউকে সত্ত্ব ত্যাগ করে কিছু দান করা বোঝালেই তাকে সম্প্রদান কারক আমরা বলতে পারি। যেমন দেখো, যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও। তো ভিক্ষুককে ভিক্ষা দাও, এই যে ভিক্ষুককে, এটি কোন কারক হবে? এটি সম্প্রদান কারক হবে। কারণ ভিক্ষুককে যে আমরা দান করি তাতে কোনো বিনিময় নাই। ভিক্ষুককে আমরা ওই টাকাটা সত্ত্ব ত্যাগ করি, অর্থাৎ আমাদের মালিকানা ত্যাগ করি, ভিক্ষুককে আমরা টাকাটা দান করে দিই। ওই টাকার কোনো বিনিময় বা পরবর্তীতে ভিক্ষুকের কাছ থেকে আমরা কিছু নিই না। তো সংজ্ঞাও ছিল, যাকে সত্ত্ব ত্যাগ করে দান করা। অর্চনা মানে কাউকে সম্মান দেওয়া, পূজা করা, অর্থাৎ কাউকে গুরু হিসেবে অভিহিত করা, এই সম্মানিত করা, এগুলোকে আমরা সাধারণত সম্প্রদান কারক বলি। তো সে অনুযায়ী ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে এই ভিক্ষুককে ভিক্ষা দিই আর ভিক্ষুককে হলো সম্প্রদান কারক। কারণ ভিক্ষুককে ভিক্ষাটা দিই আমরা কোনো বিনিময় ছাড়া, এখানে আমরা কোনো বিনিময় নিই না। তো এই ব্যক্তি কিন্তু সম্প্রদান কারক, কোনো বস্তু নয়। ব্যক্তি হলো সম্প্রদান কারক, ব্যক্তি সম্প্রদান কারক, কোনো বস্তু কিন্তু সম্প্রদান কারক নয়, ব্যক্তিটাই হলো সম্প্রদান কারক। তবে তোমাদের পাঠ্য বইয়ে একটি ভুল আছে, এটা অনেক গাইডেও ভুলটা থাকে। যেমন ধোপাকে কাপড় দাও। আচ্ছা, ধোপাকে কাপড় দাও, এটা কিন্তু সম্প্রদান কারক নয়। কারণ ধোপাকে কাপড়টা আমরা সত্যিকারে দিয়ে দিই না, এটা কিন্তু সম্প্রদান নয়, সম্প্রদান নয়। এটা সম্প্রদান, ধোপাকে কাপড় দাও এটা সম্প্রদান কারক হবে না, হবে না। এ কারণে ধোপাকে যে আমরা কাপড়টা দিব, আমরা তো আবার দুদিন বা ধোপা যেই সময় আমাদের দিবে সেই সময় অনুযায়ী কাপড়টা আবার নিয়ে আসবে। তাই আমরা যদি ধোপাকে কাপড়টা দিয়ে আবার সেই কাপড়টা নিয়ে আসি, ফিরিয়ে নিয়ে আসি, তাহলে তো সেটি দান করা হলো না। আর যদি দান করা না হয় তাহলে সে সম্প্রদান কারক হবে না। এই জন্য যাকে সত্ত্ব ত্যাগ করে দান করা হবে, তো ধোপাকে কাপড়টা আমরা সত্ত্ব ত্যাগ করে দান করে দিই না। ধোপাকে কাপড় দিয়ে 2 দিন 3 দিন পরে কাপড় ওয়াশ করা হলে আমরা আবার ফেরত নিয়ে আসি। এই জন্য ধোপাকে কাপড় দাও এটি সম্প্রদান কারক হবে না, এটি হতে পারে কর্মকারক। যে কাকে কাপড়টা দিচ্ছি? ধোপাকে, তাহলে এটি কি হবে? কর্মকারক, এটি কিন্তু সম্প্রদান কারক হবে না। এরপরে বিভক্তি যে নির্দেশ করব, ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে কে বিভক্তি আছে, এই কে বিভক্তিটা হলো চতুর্থী বিভক্তি। কারণ কে তো দ্বিতীয় বিভক্তিতেও আছে। আমরা কিন্তু এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে যদি সম্প্রদান কারক হয় আর সেখানে যদি কে বিভক্তি থাকে তাহলে অবশ্যই চতুর্থী বিভক্তি হবে। সম্প্রদান কারকই চতুর্থী বিভক্তি হয়, মনে রাখতে হবে। সম্প্রদান কারকই চতুর্থী বিভক্তি হয়। যেহেতু এটা সম্প্রদান কারক সেহেতু এই যে কে বিভক্তিটা আছে এটি চতুর্থী বিভক্তি। আর যদি সম্প্রদান কারক না হয় তাহলে যদি কে বিভক্তি থাকে সেটা অবশ্যই দ্বিতীয় বিভক্তি। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের সম্প্রদান কারক আমরা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের সাথে আমার দেখা হবে পরবর্তী ক্লাসে, কারণ আজকে কারক আলোচনা আমরা এখানেই শেষ। আর দুটো কারক আছে, অপাদান এবং অধিকরণ, এই দুটো কারক আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো।